দর্শক স্বাগত টিম আন্ডারকভারে। আমরা আসলে ধারাবাহিকভাবে চিকিৎসা ব্যবস্থা এবং তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন এবং তার সঙ্গে সঙ্গে আলোচনা করছি। আজকে আমাদের বিষয় ফার্মেসি এবং টেস্ট বাণিজ্য। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ, আমাদের সঙ্গে আছে আমি থাকছি ফখরুল ইসলাম। আমরা আসলে কথা বলবো বাড়তি টেস্ট ফির যাতাকলে সাধারণ মানুষ এবং বছরের পর বছর ধরে ভোগান্তিতে পড়ছেন রোগীরা, এবং একই সঙ্গে আসলে যে ফার্মেসিগুলো ওষুধ বিক্রি করছে তারাও মানছে না কোনো ধরনের নীতিমালা। আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সেই অতিথিদের যদি যুক্ত করিয়ে দেন। শ্রাবণ। ফখরুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে আলোচনার ফরম্যাট কেমন, আমার প্রথমে অনুসন্ধানী প্রতিবেদন দেখাবো এবং তার সঙ্গে চিকিৎসকদেরকে যুক্ত করেই আমরা সেখানে আপনাদের সঙ্গে যুক্ত করে আপনাদের প্রশ্ন নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ডাক্তার আব্দুল আজিজ, মহাসচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সাচিব। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও আছেন ডাক্তার লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং দর্শক, আপনারা চাইলে যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে প্রশ্ন, তর্ক, যুক্তি নিয়ে উপস্থাপিত হতে পারেন, উপস্থাপন করতে পারেন আপনাদের কথা এবং আপনাদের ভোগান্তি বা আপনাদের বর্তমান বাস্তবতা। নাম্বারটি দেওয়া হচ্ছে আপনাদের জন্য স্ক্রিনে, এবং সেই নাম্বারটিতে আপনারা আমাদের সঙ্গে সরাসরি ফোন করে যুক্ত হতে পারেন। আলোচনা শুরু করার আগে আমরা দেখে নিতে চাই যে আসলে আমাদের প্রতিবেদনে আমরা কি তুলে ধরার চেষ্টা করেছি, এবং তার পাশাপাশি আমাদের কাছে আরও অনেক প্রশ্ন আছে যেগুলোর সঙ্গে অতিথিদেরকে যুক্ত করবো। প্রথমে দেখব প্রতিবেদনটি। দেশে চিকিৎসা খাতের বাড়তি খরচ মানুষকে করে তুলছে আরও দরিদ্র। একজন রোগীকে সাধারণ থেকে জটিল কোনো রোগের চিকিৎসা করাতে পোহাতে হয় নানান সব টেস্টের ধকল, আর প্রাইভেট হাসপাতালে বাড়তি টেস্ট ফির বোঝায় দিশেহারা রোগীরা। যেখানে যাই সেখানে টাকা, যদি আমার লাগে 2000 টাকা, তো আমাকে খরচ করাচ্ছে 5000 টাকা। এদের কাছে জিম্মি আমরা। একই প্যাথোলজিক্যাল মেশিন আর একই রিয়েজেন্টে টেস্ট সারেন দেশের সবগুলো হাসপাতাল, কিন্তু ফিটা হাসপাতাল বেঁধে ভিন্ন ভিন্ন। রোগীদের কাছে কতটা সহনীয় এই ফি, চলুন দেখে আসি সেই চিত্র। HB1C ডায়াবেটিসের এই টেস্টটি করাতে রিয়েজেন্ট মিলিয়ে সর্বোচ্চ খরচ 200 টাকা। সরকারি হাসপাতালে ফি 300 টাকা হলেও প্রাইভেট মেডিকেলগুলো নিচ্ছে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত। হ্যাপাটাইটিস সহ 4 ধরনের রোগের টেস্ট একটি কিটেই খরচ হয় মাত্র 100 টাকা। অথচ সব টেস্ট মিলিয়ে রোগীদের থেকে প্রাইভেট হাসপাতাল নিচ্ছে 500 থেকে 2800 টাকা পর্যন্ত। একটি এক্স রে করতে সর্বোচ্চ 80 টাকা খরচ হলেও নিচ্ছে 450 থেকে 500 টাকা পর্যন্ত। ব্লাড গ্রুপিং এর খরচ মাত্র 30 টাকা। প্রাইভেট হাসপাতাল নিচ্ছে 250 থেকে 500 টাকা। আল্ট্রাসোনোগ্রাম খরচ মাত্র 100 থেকে 150 টাকা। সরকারি হাসপাতালে 220 টাকা নিলেও প্রাইভেটে নিচ্ছে 1300 থেকে 2500 টাকা পর্যন্ত। এমন বাড়তি ফির জাঁতাকলে থাকা রোগীরা হয়তো জানেনই না কোন টেস্টের আসল খরচ কতটা। এখানে আপনি এক্স রে করবেন 125 টাকা, আপনি পপুলারে যান 525 টাকা নিবে আপনার একটা এক্স রে। সব কিছু এরকম 4 গুণ বেশি। এখন আমরা এগুলা দিতে দিতে আজকে আমরা মনে করেন নিঃশেষ। অ্যাপোলোতে আমার ট্রিটমেন্ট করাইছি, ওখানে 27000 টাকার ট্রিটমেন্ট টেস্ট দিল, আমি 7000 টাকার টেস্টটা করে আনছি। সেম টেস্ট। গরিব মানুষ কি টাকা দিবে না টেস্ট করবে? এই রুগীগুলোরে মানুষের গলা কেটে পয়সা রেখা দিচ্ছে। বলা হয়ে থাকে দেশে প্রাইভেট হাসপাতালগুলোর আয়ের 80% আসে টেস্ট ফি থেকে। তাই অতি মুনাফাভোগী চিকিৎসা ব্যবস্থা থেকে মানুষকে বাঁচাতে টেস্ট ফি নীতিমালা প্রণয়নের দাবি বিশ্লেষকদের। পরীক্ষা নিরীক্ষার যে দামটা রাখা হচ্ছে সেই দামটাও আসলে আমি মনে করি না যে যৌক্তিকভাবে নেওয়া হচ্ছে। ছোট্ট একটা ল্যাবরেটরির থেকে কিভাবে তারা আজকে বিশাল যে হেলথ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেছেন। অন্যদিকে 10 ভাগ গরিব রোগীকে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দেওয়ার নীতিমালা থাকলেও তা মানছে না বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের কেউ কেউ। যে ফ্রি বেড হিসাবে চিহ্নিত থাকবে, সেখানে তারা ফ্রি চিকিৎসা দিবে, কিন্তু বেশিরভাগ হাসপাতালে আপনার এই বিষয়টা আসলে মেইনটেইন করা হয় না এভাবে। টেস্ট ফি সহনীয় করে হাসপাতালগুলো সঠিক ব্যবস্থাপনায় ফিরিয়ে আনার দাবি সাধারণ মানুষের। দর্শক, আবারও স্বাগত। আসলে এই প্রশ্নটি অনেকের মধ্যেই তৈরি হয়েছে, চিকিৎসা ব্যবস্থা, আমাদের চিকিৎসা ব্যয় আসলে কত। পরিসংখ্যান বলছে যে আসলে প্রায় 65 থেকে 67% উপার্জন মানুষের চিকিৎসা খাতে ব্যয় হয়, কিন্তু আসলে চিকিৎসা মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে একটি। ডাক্তার লেলিন চৌধুরী, আপনাকে যে আলোচনা শুরু করতে চাই আমরা আসলে শুধু এই টেস্ট ফির কথা বলছি না, ওষুধের দাম, ওষুধের উৎপাদন খরচ এবং সার্বিকভাবে যে আমাদের ব্যয়টি বাড়ছে, এই ব্যয়টি নির্ধারণ করার জন্য তো নিশ্চয়ই সরকারের উদ্যোগ নেওয়া উচিত ছিল। সবকিছু মিলিয়ে আপনার আসলে প্রারম্ভিক বক্তব্য কি আছে লেলিন চৌধুরী? একটি দেশের চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসার খরচ নির্ভর করে সেই দেশের রাষ্ট্রীয় দর্শন এবং রাষ্ট্রীয় কার্যক্রম চিকিৎসাটাকে কিভাবে দেখে। ধরুন, পৃথিবীতে বেশ কয়েক ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে। একটি হচ্ছে পরিপূর্ণ রাষ্ট্রায়ত্ত চিকিৎসা ব্যবস্থা,
রাষ্ট্র জনগণের সমস্ত চিকিৎসার ব্যয়ভার বহন করে। আরেকটি আছে কল্যাণমূলক চিকিৎসা ব্যবস্থা, যে সেই ব্যবস্থায় রাষ্ট্র চিকিৎসার একটি প্রধান অংশ ব্যয়ভার বহন করে এবং রোগী কিছুটা ব্যয়ভার বহন করে। আরেকটি রয়েছে পুরো বেসরকারি, অর্থাৎ ব্যক্তি তার চিকিৎসার পুরো খরচ নিজেই নির্বাহ করে। আবার কোথাও কোথাও ইন্স্যুরেন্স নির্ভর চিকিৎসা ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে যেটি হয়েছে, বাংলাদেশে ঠিক সুস্পষ্ট কোনো বিধিমালা নিয়ম নাই যে আসলে এই দেশের চিকিৎসা ব্যবস্থাটা কেমন হবে। ধরুন সরকার কত ভাগ মানুষের চিকিৎসা দেবে এবং বেসরকারি খাত কত ভাগ মানুষের চিকিৎসা দেবে, এবং বেসরকারি খাতের চিকিৎসাটা এটাকে নিয়ন্ত্রণ এবং বিকাশ, আমি আবারও বলছি নিয়ন্ত্রণ এবং বিকাশ, এটির জন্য যে যথাযথ গাইডলাইন সেই বিষয়গুলো কিন্তু পূর্ণ হয়নি। দেখুন একটু আগে টেস্টের কথা বললেন, একটি এক্সরের ফিল্ম ধরা গেল 100 টাকা। এখন বুকের একটি এক্সরে, এটি 50 mm চাইনিজ একটা যন্ত্র দিয়ে করা যেতে পারে, সেই এক্সরে মেশিনটার দাম ধরুন 1.5 লাখ টাকা। আবার এটি 500 mm মেশিন দিয়ে করা যেতে পারে, জার্মানের মেশিন, সেই যন্ত্রটির দাম 35 লাখ টাকা। আবার এটি যদি আপনার 1000 mm উইথ কম্পিউটার রেডিওগ্রাফি, আমরা বলি যে কম্পিউটারাইজ যন্ত্র দিয়ে করা যায়, সেই মেশিনটার দাম 80 লাখ টাকা। এখন 1.5 লাখ টাকার মেশিন এবং 80 লাখ টাকার মেশিন, দুটোর দাম তো এক হবে না। আমি মনে করি একটি গাইডলাইন থাকা উচিত, যদি কম্পিউটারাইজড রেডিওগ্রাফি হয় কেমন হবে, যদি 100 mm হয় কেমন হবে, যদি 500 mm মেশিন দিয়ে করে তাহলে কেমন হবে। কারণ এই যে এম এর উপরে কিন্তু তার এক্সরে রেজুলেশন বা কোয়ালিটি নির্ভর করে। এই কারণে একটি গাইডলাইন থাকা উচিত। একটি ব্যাপার আমাদের সবসময় মনে রাখা উচিত, স্বাস্থ্যকে নিয়ে অবাধ বাণিজ্য কখনো করা যাবে না, শিক্ষা এবং খাদ্যকে নিয়ে অবাধ বাণিজ্য করা যাবে না। এখানে অবশ্যই সরকারের পক্ষ থেকে একটি নিয়ন্ত্রণ থাকতে হবে। এই নিয়ন্ত্রণটি যদি পরিপূর্ণভাবে তৈরি হয়, আমি মনে করি আইনের সঠিক প্রয়োগ ঘটিয়ে আমাদের চিকিৎসা ব্যবস্থার এখনো যে অবস্থা, সরকারি এবং বেসরকারি যে অবস্থা আছে, এর সমন্বয়ে কিন্তু গণমুখী একটি ভাবনা গড়ে তোলা যায়। আমাদের দেখুন চিকিৎসা ব্যবস্থা এখন সরকারি খাত হচ্ছে দেশের 1/3 মানুষকে চিকিৎসা দিচ্ছে কম বেশি, আর বেসরকারি খাতে দেওয়া হচ্ছে 2/3 চিকিৎসা। এই দুইয়ের মধ্যে যদি একটি প্রো পিপল গণমুখী একটি সংযোগ ঘটানো না যায়, তাহলে কিন্তু মানুষের অসন্তুষ্টি, মানুষের ব্যথা বেদনা এগুলো বাড়তেই থাকবে। আমরা প্রত্যাশা করব খুব দ্রুত বিষয়টাকে একটি আইনি কাঠামোর ভেতরে আনা। জি, আপনার কাছে আমরা আসবো নিশ্চয়ই, আরো কথা শুনবো। আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন, ডক্টর আব্দুল আজিজ। আপনার কাছে আসতে চাই, আমি যদি স্পেসিফিক প্রশ্নটি আপনার কাছে করি, যে প্রাইভেট হাসপাতালগুলো তাদের যে খরচের অজুহাত দেখায়, সেটা আসলে কতটা ভারসাম্যপূর্ণ? তারা যে ফিটি নিচ্ছে 4 থেকে 5 গুণ বেশি, অনেক ক্ষেত্রে আরো বেশি নিচ্ছে, সেটা আপনার কাছে কতটা ভারসাম্যপূর্ণ মনে হয়? একই সঙ্গে আমাদের দেশে যেখানে বেশিরভাগ খরচই আসলে সাধারণ মানুষ নিজে যোগান দেন, সেক্ষেত্রে আসলে ব্যবস্থাপনার জায়গা আসলে কতটা আছে বলে আপনার কাছে মনে হয়, আপনি যদি ব্যাখ্যা করেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রথমে আমি বলি যে সরকার ইতিমধ্যে একটা উদ্যোগ নিয়েছে যে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, এই সমস্ত ক্ষেত্রে তাদের টেস্ট এবং অন্যান্য যে খরচাদি আছে এই সমস্ত একটি নীতি নির্ধারণে অলরেডি বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে বসা শুরু হয়েছে। খুব দ্রুত আশা করতেছে এটা একটা মূল্য নির্ধারণ করা যাবে বলে মনে হচ্ছে। আমাকে সরকার একটা নির্ধারণ করে দিবে। দেখুন, একটু আগে ডক্টর লেলিন চৌধুরী ঠিকই বলেছেন যে এই যে টেস্টের কথা একটা যেটা বললেন, টেস্টের কিংবা অন্যান্য ফি আসলে এই মেশিন কিংবা মেশিন ইকুইপমেন্ট এবং প্লেস দুটো ক্ষেত্রে ভেরি করে। আজকে ঢাকা শহরে একটা জায়গায় আপনি একটা এস্টাবলিশমেন্ট খরচ, যে একটা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক, আবার একটা উপজেলা পর্যায়ে আপনি এস্টাবলিশমেন্ট খরচ, এটা ভেরি করবে, প্লেসের জন্য ভেরি করবে। এবং মেশিনের কথা যেটা বললেন, একটা এক্সাম্পল দিলেন এক্সরে মেশিন, সেই সমস্ত প্রত্যেকটা টেস্টই এখন এত অত্যাধুনিক মানে ইনস্ট্রুমেন্ট কিংবা ইকুইপমেন্ট আছে, এই মেডিকেল ইকুইপমেন্ট যাদের বিভিন্ন টেস্টের ক্ষেত্রে, যে বিভিন্ন দেশের অনেক উন্নত মানের টেস্টের জন্য মেশিন ইকুইপমেন্ট আছে। সেই ক্ষেত্রে আসলে ভেরি করে পরীক্ষা, যে কোন মেশিনে মানে কোনটায় করবেন সেটার উপরে নির্ভর করে। এবং সেখানে নির্ভর করে যে যারা এস্টাবলিশমেন্ট যে সমস্ত ক্লিনিক হাসপাতাল আছে, বিভিন্ন ক্যাটাগরির হাসপাতাল আছে, মানে ছোট ক্লিনিক, বড় ক্লিনিক, একটা বড় বড় কর্পোরেট হাসপাতাল, স্পেশালিস্ট হাসপাতাল, সেই জায়গাটাও ভেরি করবে, আপনার চিকিৎসার খরচটা ভেরি করবে। এবং সেখানেও শুধু এই ইকুইপমেন্ট এস্টাবলিশমেন্ট প্লেস না, সেখানে আপনার
স্পেশালিস্ট লেভেলে এবং দক্ষ জনবল কোন লেভেলে সেটা কাজ করছে কোন হাসপাতালে, সেটার উপর নির্ভর করবে আপনার এই চিকিৎসা। যাই হোক, সব মিলে আব্দুল আজিজ, আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে এই প্রসঙ্গের সঙ্গে যুক্ত করে। আসলে আমরা একটি বিষয় বাস্তবতা দেখি যে আসলে সরকারি হাসপাতালগুলোতে যখন কোনো টেস্ট করা হয় সেখানে সিরিয়ালি পাওয়া যায় না এবং সেখান থেকে প্রভোগ করা হয় অনেক ক্ষেত্রে আপনি বেসরকারি হাসপাতালে চলে যান। আমরা এই ব্যাপারটি জানি। সরকার যদি আসলে এই সরকারি হাসপাতালগুলোকে যদি আরেকটু আধুনিকায়ন করার প্রস্তাব দেন বা যৌক্তিক জায়গায় যদি আসতে পারেন, তাহলে কি সাধারণ মানুষ উপকৃত হতো না? দেখুন, আপনি যে যৌক্তিক জায়গাটার কথা বললেন কিংবা আরো আধুনিকায়ন করার জন্য কিংবা আরো অ্যাকোমোডেট করার যেটা বললেন, এটা আসলে একটি মানে আপেক্ষিক ব্যাপার। দেখুন, আজকে আমাদের দেশের যে হাসপাতালগুলা, দেখুন 112টা মেডিকেল কলেজ এবং বিশেষে হাসপাতাল কিন্তু একের পর হচ্ছে। ঢাকা মেডিকেল 5000 বেড হাসপাতাল নতুন প্রজেক্ট হচ্ছে, বঙ্গবন্ধুতে একটা 1000 বেড সুপার স্পেশালিটি হাসপাতাল, আরেকটা 1000 বেড হাসপাতালের পরিকল্পনা আছে। এটা কিন্তু চলছে, চলমান প্রক্রিয়া। হাসপাতাল বেড বাড়ছে, বিভিন্ন জায়গায় হাসপাতাল তৈরি হচ্ছে, আপনার ইকুইপমেন্ট আনা হচ্ছে এবং টেস্টের সংখ্যা বাড়ছে। ইম্পর্টেন্ট হলো যে বিটটা করাটাই স্বাভাবিক। একটু আগে লেলিন চৌধুরী যেটা বলেন, আমাদের দেশে প্রায় 60% চিকিৎসা বেসরকারি পর্যায়ে হয়, 40% সরকারি পর্যায়ে হয়। সরকার কিন্তু এগোচ্ছে, সরকারি টোটাল স্বাস্থ্য ব্যবস্থা বা 16-17 কোটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা সরকারি আমাদের দেশে কিন্তু সেটা পারছে না, কিন্তু আগাচ্ছে। এখন একটা টেস্ট হাসপাতালে, সরকারি হাসপাতালে দিলে 100 টাকা হয়, বাইরে যেটা 400 টাকা হয়, ডেফিনেটলি জনগণ চাবে হাসপাতালে, সরকারি হাসপাতালে যেতে। কিন্তু আমি এই ক্ষেত্রে একটু বলি যে আব্দুল আজিজ, আপনার কাছে যে আমি এই ক্ষেত্রে একটু প্রশ্ন রাখতে চাই যে প্রাইভেট হাসপাতালগুলো বলা হয়ে থাকে যে তাদের আয়ের মানে অর্থাৎ লাভের হচ্ছে 80% তারা টেস্ট ফি থেকে আসলে লাভ করে থাকেন। সেই ক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় না যে তারা একটু বেশি রাখছে? হ্যাঁ, দেখুন, এটাও তো আমি বললাম যে বেশি রাখছে, এটাও আপেক্ষিক ব্যাপার। আমি বললাম যে উপজেলা বিভিন্ন মানের হাসপাতাল, ঢাকা শহর বিভিন্ন এস্টাবলিশমেন্টে সেটা বেরি করবে এই টেস্ট ফিটা। আপাতত মনে হচ্ছে এটা বেশি হচ্ছে, কিন্তু এটাও আমরা মনে করি যে সরকার ইতিমধ্যে স্টেক হোল্ডারদের বর্ষা শুরু করেছে এবং একটা মূল্য নির্ধারণ যৌক্তিকভাবে মূল্য নির্ধারণ। আপনার কাছে আমি আসছি একটু পরে আবারও। আজিজ, আপনি একটু আমাদের সঙ্গে থাকুন। আমার লেলিন চৌধুরীর কাছে আবারও একটা আসতে চাই। আসলে একটি বিষয় আমরা দেখি যে সরকারি হাসপাতালগুলোতে যন্ত্রপাতি কেনার জন্য অনেক টাকা বরাদ্দ হয়, কিন্তু যন্ত্রপাতিটি আসলে কি কেনা হয় সেটা পত্রপত্রিকায় আছে, আপনারা বিভিন্ন সময় কথা বলেছেন। সরকার যে বিনিয়োগ করছে না ব্যাপারটি তা নয়, বিনিয়োগ তো মাঝখান থেকে কোনো একটি পক্ষ ভাগ বসাচ্ছে। তাহলে আসলে কিভাবে সরকারি হাসপাতালগুলো সক্ষমতা তৈরি করতে পারবে? এই বাস্তবতা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা লেলিন চৌধুরী? আচ্ছা, এখানে তো একটা খুব স্পষ্ট কথা, ব্যবস্থাপনার দায়িত্বে যারা রয়েছে তারা যদি তাদের দায়িত্বটি সঠিকভাবে পালন না করে, তাহলে তো তৃতীয় চতুর্থ পক্ষ তো ভাগ বসাবেই, যেটি আমরা নানাভাবে দেখে থাকি। অতএব আমরা প্রত্যাশা করছি গত বছর অর্থাৎ 2020 সনে কোভিডের সময় কেনাকাটা ইত্যাদি নানা কেলেঙ্কারির কথা নিয়ে যখন সারা দেশে একটা ব্যাপক আলোচনা শুরু হয়, তার পরিপ্রেক্ষিতে কিন্তু স্বাস্থ্য খাতে আপনার নজরদারির ব্যবস্থা বাড়ানো হয়েছে। আমি মনে করছি যদি এই মানে বৃদ্ধি পাওয়া নজরদারিটা জারি থাকে এবং সঠিকভাবে তদারকি করা হয়, তাহলে ব্যবস্থাপনাটা অনেক সুসংগঠিত হবে। এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা দরকার। অ্যাকচুয়ালি সবচেয়ে বড় কথা যে সরকারের খাতে যে ব্যয়টি করা হয়, এটাকে যদি আমরা সঠিকভাবে ম্যানেজ করতে পারি এবং দক্ষতার সাথে যদি ব্যবস্থাপনাটাকে আমরা সাজাতে পারি, তাহলে কিন্তু অনেক জায়গাতেই আমাদের অনেক সমস্যা। আপনার কাছে আমার আরেকটি ছোট্ট সম্পূরক প্রশ্ন আছে, সাধারণ রোগীদের পক্ষ থেকে বলতে চাই। সেটি হচ্ছে যে ডায়াগনস্টিক সেন্টারগুলো আমরা দেখি যে আসলে যাচ্ছে তাই ভাবে যেখানে সেখানে তৈরি হচ্ছে, অনেক ক্ষেত্রে নিয়ম নীতি মানা হয় না এবং সেখানে কারা সেগুলো টেস্ট করেন সেগুলো নিয়ে প্রশ্ন আছে। এই একই প্রশ্ন একজন দর্শকের আপনাদের কাছে আছে। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি আমাদের কাছে করবেন। আমার নাম সোহাগ। জি, এই আমাদের যে বারবার বলা হয় যে আমাদের সরকার টেস্টের দাম কমাবে বা বাড়াবে, এটা বলতেছে। প্রাইভেট হসপিটালগুলোর যে খরচের কথা বলতেছে বারবার, আসলে তো যে খরচ প্রাইভেট হসপিটাল নির্ধারণ করতেছে টেস্টের ফি, এতে 40% টাকা দেখা যায় যে আপনার প্যাথোলজি টেস্টে 40% টাকা, রেডিওলজিতে 25% টাকা এটা ডক্টরদের পকেটে চলে যায়। আবার ওষুধের দামের কথা বলতেছে, ওষুধে বিভিন্ন ওষুধের ক্ষেত্রে ডাক্তারদের লেখার ক্ষেত্রে অনেক পার্সেন্টেজ
ভ্যারি করে, যে এই ওষুধটা লিখলে, এই ক্যাপসুলটা লিখলে, এই কোম্পানিটা লিখলে আপনাদের এত % টাকা দেওয়া হবে, ফ্ল্যাট দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, এরকম অনেক জি, আমরা আমরা বুঝতে পেরেছি। আমরা এই পেরেছি উত্তরটি নিশ্চয়ই আমরা লেলিন চৌধুরী আপনার কাছ থেকে নিতে চাই, আপনি যদি বলেন। জি, দর্শককে ধন্যবাদ। আমি প্রথমত একটি কথা বলবো, দুর্নীতি যেখানেই হোক, যে নামেই হোক, সেটি নিন্দনীয়, সেটাকে আইনের আওতায় আনতে হবে। একদম পরিষ্কার কথা। এটি ব্যক্তি, পেশা অথবা কোনো অবস্থানের সাথে যুক্ত না। দুর্নীতি দুর্নীতি, তাকে আনতে হবে। এবং দ্বিতীয় কথা যেটি, সেটি হচ্ছে যে বাংলাদেশে আমরা যদি স্বাস্থ্য খাতটাতে নজরদারিটা জোরদার করি, তাহলে কিন্তু পুরো বিষয়টাকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি। এখানে আরেকটা ব্যাপার কিন্তু মানে মাথায় রাখতে হবে, আমাদের দেশের লোকজনের দৃষ্টিভঙ্গিরও একটি পরিবর্তন করতে হবে। একটি বিশাল সংখ্যক মানুষ মনে করে সরকারি হাসপাতালের আউটডোরে গিয়ে চিকিৎসা নেওয়াটা বোধহয় অসম্মানজনক, বা সরকারি হাসপাতালে ভর্তি হওয়াটা বা অসম্মানজনক, তারা প্রাইভেট হাসপাতালে ভর্তি হতে চায়। এই দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন আনতে হবে। কিন্তু সরকারি হাসপাতালগুলো তো সেভাবে উন্নত করছে না আসলে, অনেক বরাদ্দ হচ্ছে, খরচ হচ্ছে, সেভাবে আসলে খরচ করা হচ্ছে না বা উন্নত করা হচ্ছে না। আচ্ছা, এই যে উন্নত করা হচ্ছে না, এই জবাবটা কে দেবে? কেন হচ্ছে না বলুন? এটির ব্যবস্থাপনার দায়িত্ব কার? মিনিস্ট্রি অফ হেলথ। তারা নজরদারিটা বাড়ালে, ডিজি হেলথ এই উত্তরটি আসলে ডাক্তার আব্দুল আজিজ আপনি দিলেন, আপনি উত্তরটি দেন ডাক্তার আব্দুল আজিজ। হ্যাঁ, আমি বলছি, দেখেন, এই যে বেসরকারি হাসপাতালের ব্যাপারে যে অভিযোগ আছে, একজন দর্শকও বললেন, দেখুন, এই বেসরকারি হাসপাতালগুলো আমাদের দেশে অনেক বেসরকারি হাসপাতাল আন্তর্জাতিক মানসম্পন্ন, তারা প্রসিডিউর, ইনভেস্টিগেশন এবং সার্জারি করছে, যেমন বাইপাস সার্জারি হার্টের। ইন্টারন্যাশনাল উন্নত যে কোনো দেশের মতো আমাদের দেশে অনেক প্রাইভেট সেক্টর আছে, প্রায় 100টার মতো সেন্টার আছে আমাদের দেশে হচ্ছে। মানে এটা ইভেন অনেক ল্যাপারোস্কোপি সার্জারি আছে, অনেক ইনভেসিভ প্রসিডিউর যেটা হচ্ছে, ইভেন সরকারি হাসপাতালেও হচ্ছে। সুতরাং এই উন্নয়নগুলো কিন্তু আমরা দেখছি না। এই যে ওষুধের কথা বললেন, বাংলাদেশের বা বিশ্বের যে কোনো দেশের চেয়ে ওষুধের দাম কিন্তু কম, এবং আমাদের দেশের মান 151টা দেশে ওষুধ রপ্তানি হচ্ছে, 151টা দেশে ওষুধ রপ্তানি হচ্ছে। হ্যাঁ, এখানে কিছু খারাপ হাসপাতাল কিংবা কোনো কোনো আমি একটু যদি যুক্ত করি আপনার সাথে, ওষুধের দাম আপনি যে বললেন, আসলে আমাদের দেশে যে আয়ের সাথে আসলে কতটা সঙ্গতিপূর্ণ মনে হয় ওষুধের দাম, মানে আপনি যেভাবে বললেন কম। আমি যেটা বলতে চাচ্ছি যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে যদি দেখেন, যে কোনো দেশের আজকে আমাদের দেশের একটা অ্যান্টাসিড ট্যাবলেটের দাম যেটা 1 টাকা, পাশের দেশে যারা দেখেন এটা 4 টাকা। আমি বলতে চাচ্ছি যে কোনো দেশের চেয়ে সেখানে, কিন্তু বাংলাদেশে তো উৎপাদন খরচ কম অনেকটা অন্যান্য দেশের থেকে। সেজন্য তো কম, সেটা তো বলতে হবে। না, ডেফিনেটলি সেই জন্য তো অন্য দেশের চেয়ে আমাদের দেশে কম। জি, আমি বলতে চাচ্ছি যে আপনি একটু আগে যেটা বললেন, সরকারি হাসপাতালগুলোতে উন্নত মানের চিকিৎসা হচ্ছে না কিংবা আমরা পিছিয়ে আছি, এটা ঠিক নয়। আজকে আমাদের দেশে যে সমস্ত স্পেশালিস্ট হাসপাতালগুলো হচ্ছে এবং হয়েছে, কাজ চলছে, এবং মেডিকেল কলেজ, টারশিয়ারি হাসপাতাল যেগুলো কাজ করছে, সেইগুলা ডেফিনেটলি আন্তর্জাতিক মানসম্পন্ন কাজ হচ্ছে। হ্যাঁ, আমাদের দেশের লোকজনের চাহিদা, আমাদের ঘনবসতিপূর্ণ দেশ, এটা আরো হয়তোবা আমাদের আগে এগোতে হবে, এবং সেই লক্ষ্যে কিন্তু কাজও আগাচ্ছে। আমরা এই প্রসঙ্গে কথা বলবো, একটা বিরতি নিয়ে আসি। বিরতির পরে আসলে এই প্রসঙ্গের সঙ্গে যুক্ত হবে আমাদের ফার্মেসিগুলোর উপরে নিয়ন্ত্রণ কতটুকু রাখতে পেরেছি আমরা, এবং সেই প্রসঙ্গে আমাদের সঙ্গে থাকবেন সবাই। জি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি টিম আন্ডারকভার লাইভে। আমরা কথা বলছিলাম ফার্মেসি ও টেস্ট বাণিজ্য নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমরা একটু সরাসরি যেতে চাই ডাক্তার লেলিন চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার কাছে যে প্রশ্ন, আসলে যে দেশের যে ফার্মেসিগুলো চলছে, আসলে সেগুলো আসলে কোনো ধরনের আইন অনুসরণ করছে না বেশিরভাগ ফার্মেসি। আমরা এমনও দেখেছি অনুসন্ধানে যে অনেকের লাইসেন্স নাই, ড্রাগ লাইসেন্স নাই, কারো কোনো ধরনের সার্টিফিকেট নাই, তারা আসলে ফার্মেসি খুলে বসেছেন, চিকিৎসাও দিচ্ছেন, ডাক্তারও লিখছেন তার নামের পাশে। আসলে এই ক্ষেত্রে নিয়ন্ত্রণের জায়গাটুকু আমরা দেখছি না ঠিক মতো, কি বলবেন? ধন্যবাদ। দেখুন, রোগীর চিকিৎসা তো দুটো অংশ। ডাক্তার দেখলো, দেখে সে প্রেসক্রাইব করলো কি কি ওষুধ কি কি নিয়মে খাবে, এবং সেই ওষুধগুলো দেবে হচ্ছে ফার্মেসি, যেটাকে বাংলায় আমাদের দেশে ওষুধের দোকান বলা হয়। যদিও ফার্মেসি এবং ওষুধের দোকান এক না। ওষুধের দোকান কিন্তু ফার্মেসি কিন্তু যে কেউ যে কোনো জায়গায় করতে পারে না। এটি মুদি দোকান অথবা মাছের বাজারের অথবা সবজির কোনো দোকান না। এর সাথে মানুষের স্বাস্থ্য, জীবন, মৃত্যু যুক্ত।
কিন্তু দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে এই ধারণাটাই গড়ে ওঠেনি। শুধু গড়ে ওঠেনি তাই না, যারা ফার্মেসিতে ওষুধ বিক্রি করে কিছুদিন বিক্রি করার পর তারা নামের পাশে ডাক্তার শব্দটি লিখে দিব্যি রোগীকে চিকিৎসা দিয়ে থাকে। আমরা জানি পৃথিবীব্যাপী অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বাড়ছে, বাংলাদেশেও বাড়ছে, এবং একটি 2017 একটি রিপোর্টে দেখলাম যে 2017-তে বাংলাদেশে যে জরিপটা হয়েছে প্রায় 57% মানুষের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এবং আমরা দেখছি প্রায় 41% মানুষ তারা অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করে না। এরকম তো অনেকগুলো বিষয় রয়েছে। চিকিৎসা বিজ্ঞানে একটা কথা বলা হয়, নো ট্রিটমেন্ট ইজ বেটার দেন ম্যাল ট্রিটমেন্ট, অর্থাৎ অপচিকিৎসার চেয়ে চিকিৎসা না করা ভালো। দুঃখজনক ভাবে হচ্ছে কি, ফার্মেসিতে এই মানুষগুলো যারা ওষুধ বিক্রি করতে করতে ডাক্তার হয়ে যায়, তারা মানুষকে অপচিকিৎসা দিচ্ছে। এক নাম্বার, ফার্মেসিগুলোতে তো আপনার প্রেসক্রিপশন ছাড়া গেলে সব ওষুধই কিনতে পারা যায়। হ্যাঁ, এটা তো অপচিকিৎসা। দ্বিতীয়ত হচ্ছে তারা ডাক্তার যা লিখলো নিজেদের মতো করে বদলে দেয় এবং নিজেরা ডাক্তার রোগীকে বলে যে এটা খায়েন না, এটা খান, এভাবে তারা দেয়। এভাবে হচ্ছে কি, বাংলাদেশের চিকিৎসা তো একটি টিম ওয়ার্ক, ডাক্তার, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধের দোকান, রোগী, এই চারটা অংশের মধ্যে ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসি দুটো জায়গায় কিন্তু চেইনটা ভেঙে যাচ্ছে। জি, আপনার কাছে আমি আসছি একটু পরে, আবারও আপনার কাছে এই প্রসঙ্গে প্রশ্ন করব। ডাক্তার আব্দুল আজিজ, আপনার কাছে আসি। এই ফার্মেসিগুলো নিয়ে তো আসলে আজকে প্রথম কথা হচ্ছে না, আপনারাই উচ্চ কণ্ঠ হয়েছেন, উচ্চ বাক্য হয়েছেন, কেন নিয়ন্ত্রণ করতে পারছি না আমরা এগুলোকে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই ফার্মেসিগুলো কন্ট্রোল করার জন্য আপনারা জানেন যে আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফিস, যেটা এটা কিন্তু আগে একটা পরিদপ্তর ছিল, এটাকে অধিদপ্তর করা হয়েছে এই গভর্নমেন্টের আমলেই লাস্ট টেনিউরে, এবং এই অধিদপ্তরটাকে ডেলে সাজানো হচ্ছে এবং এটার পরিবর্তন করা হচ্ছে। অনেক লোক নিয়োগ, জনবল নিয়োগ হয়েছে, যদিও এখনো সম্পূর্ণ হয় নাই। এই যে সারা দেশে যে আপনার সাথে আমি একমত, সারা দেশে যে অসংখ্য ফার্মেসি আছে, যারা এনলিস্টেড ফার্মেসি আছে তার চেয়ে বেশি আছে আমার মনে হয় যে আনরেজিস্টার্ড ফার্মেসি, এবং সেইগুলোতে ডক্টর লেনিন চিন্তা যেগুলো বলেন এগুলো হচ্ছে। এবং আমাদের দেশে এখন এই ওষুধ প্রশাসন কিন্তু উদ্যোগ নিচ্ছে মডেল ফার্মেসি তৈরি করার ক্ষেত্রে। মডেল ফার্মেসি গুলো সেভাবে এখন পারমিশন দিচ্ছে। মডেল ফার্মেসি ডেফিনেটলি একটা শখ আছে কিভাবে করা হবে, এবং এই ফার্মেসি গুলা শহর এবং গ্রাম এলাকায়, উপজেলা শহরে স্পেসিংও রাখতে হবে, যে একটা ফার্মেসি থেকে একটা ফার্মেসি কত দূর থাকবে, সেই ফার্মেসিটা কে চালাবে, ফার্মাসি রেজিস্টার ফার্মাসিস্টটা ওষুধ ডিসপেন্স করতে হবে। সেইগুলো নীতিমালার ভিতরে কিন্তু আসছে। হ্যাঁ, হয়তো আরেকটু সময় লাগবে, কিন্তু গভর্নমেন্ট সেগুলো করার চেষ্টা করছে। আমি আপনাদের সাথে একমত যে এখনো এই ফার্মেসিতে অনেকে ওষুধের মুদির দোকানের মতো ফার্মেসি করে ওষুধ বিক্রি করে, তাদের মতো নিজেরা বিক্রি করে, 6 মাস পরে ডাক্তার নাম লেখে এবং তারা প্রেসক্রিপশনে করে। সেখানে অনেক নামে দামি ডাক্তারের প্রেসক্রিপশন চেঞ্জ করে তারা ওষুধ, যে কোম্পানির ওষুধ দিয়েছে দেখা যায় অনেক নিম্নমানের অনেক ওষুধ দিয়ে দিচ্ছে যে এটার বদলে এটা খাওয়া যায়, অথচ ডাক্তার এটা জানে না, এবং রোগীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সেই জায়গাটায় সুপারভিশনটা দরকার। প্রত্যেকটা উপজেলায় আরেকটা ছোট্ট আলোচনা এখানে আছে, ডাক্তার আব্দুল আজিজ আপনাকে একটু বলি, এই আলোচনাটি আমরা করব বিরতির পরে এসে। সেটি হচ্ছে যে আমরা দেখেছি ভেজাল এবং নকল ওষুধ যারা উৎপাদন করে, বাংলাদেশে এমন অনেক প্রতিষ্ঠানও আছে যারা আসলে ভুঁইফোড় এবং তারা আসলে বড় বড় কোম্পানির নাম এবং লেভেল ব্যবহার করে, তার সঙ্গে আসলে অবৈধ বা অসাধু ফার্মেসিদের একটা যোগ সাজস আছে। এটি নিয়ে কথা বলবো আমার বিরতির পরে। ফখরুল, বিরতি নিন আপনি। জি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত টিম আন্ডারকভারে। আপনাদের সঙ্গে আছে আমি আশিকুর রহমান শ্রাবণ, আমাদের সঙ্গে আছেন আমি থাকছি ফখরুল ইসলাম। লেলিন চৌধুরী, আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, আসলে আমরা বিরতির আগে যে কথাটি বলেছিলাম যে আসলে অসাধু ব্যবসায়ী, অসাধু চক্র সব জায়গাতেই আছে। বাংলাদেশ বিশ্বমানের ওষুধ তৈরি করে, বাংলাদেশে নকল ওষুধও তৈরি হয়, এবং ফার্মেসিগুলো আমাদের বৈধ আছে, অনেক অবৈধ আছে। এই যে আনহোলি অ্যালায়েন্স বা অসাধু চক্রটি, আপনি কি সেটা কিভাবে ব্যাখ্যা করতে চান? দেখুন, এই আনহোলি অ্যালায়েন্স বা অশুভ শক্তি, অশুভ চক্র আতা, এরা সব দেশেই মাথা তোলার চেষ্টা করে। এদেরকে থামানোর জন্যই সভ্য পৃথিবীর সব দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, আইন রয়েছে। আইনের সুষ্ঠু এবং সঠিক প্রয়োগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
তৎপরতার মধ্য দিয়ে এগুলো দমন করতে হয় এবং একই সাথে মানুষজনকেও সজাগ থাকতে হয়। যদি তিনটা ব্যাপার একত্র করতে পারি তাহলে আমাদের দেশে আমরা ভেজাল ওষুধ বলেন, নকল ওষুধ বলেন, এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। একটি বিষয় মনে রাখতে হবে যে যারা ক্রাইম করে, দুর্নীতি করে, দুষ্কর্ম করে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং একমাত্র তাদের আইনের আওতার মধ্য দিয়েই কিন্তু আনার মধ্য দিয়ে আমরা এই পাপ থেকে মুক্তি পেতে পারবো। আরেকটা জিনিস মনে রাখা দরকার, সেটি হচ্ছে ওষুধের ভেজাল হচ্ছে একটা মানুষকে মেরে ফেলার ষড়যন্ত্রের অংশ। অতএব এইসব ক্ষেত্রে কিন্তু তাদের শাস্তিটাও দৃষ্টান্তমূলক হওয়া দরকার, যেটা আমরা অনেক দেশে দেখেছি। চীনে গুঁড়া দুধে মেলামাইন মিশিয়েছিল, তাদের কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই বিষয়টা যদি আমাদের দেশে আপনি কি দেখতে পাচ্ছেন এই ব্যাপারে লেলিন চৌধুরী? আমাদের দেশে এই ব্যাপারে আপনি কি উদ্যোগ দেখতে পাচ্ছেন বা কি দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাচ্ছেন? ঢিলে ধারা ধরনের দেখতে পাচ্ছি, কারণ ঢিলে ঢালা ধরনের উদ্যোগ না হলে কিন্তু ভেজাল ওষুধ এবং ভেজাল অনেক কিছুরই কারখানা কিন্তু মাঝে মাঝে আবিষ্কৃত হতো না। আমি মনে করি পুরো বিষয়টাকে কঠিন ভাবে শুরু করা দরকার এবং সবসময় মানুষের স্বাস্থ্য, শিক্ষা এবং খাদ্য নিয়েই আমাদের শুরুটা কঠিন ভাবে করা দরকার। যদি সেটি করা যায় তাহলে আমরা এই ভেজাল, এই দুষ্কর্মের হাত থেকে মুক্তি পাবো। জি জি, আপনি থাকুন। আমরা একটু ডক্টর আব্দুল আজিজ আপনার কাছে আসতে চাই। আমরা আসলে যে বিষয়টি দেখছি যে হাসপাতালগুলো নিয়ন্ত্রণ বা টেস্ট ফি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো উদ্যোগ নেই গভর্নমেন্টের, এবং একই সঙ্গে আসলে ফার্মেসিগুলো যেখানে আইন বা নীতিমালা থাকলেও তারা আসলে কোনো তোয়াক্কাই করছে না, যত্রতত্রভাবেই চলছে, যত্রতত্র ব্যবস্থাপনা নিয়ে চলছে। ব্যবস্থা অবকাঠামো আছে কিন্তু নিয়ন্ত্রণের উদ্যোগটি আমাদের নেই। আসলে এই উত্তরণের জায়গায় কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই টেস্টের এবং হাসপাতালের ফি নিয়ন্ত্রণের ব্যাপারে খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন যে এটা নীতিমালা আসছে, খুব দ্রুতই আসছে, মন্ত্রণালয়ের কাজ চলছে। আর ফার্মেসিগুলো নিয়ন্ত্রণের ব্যাপারে আপনারা দেখছেন প্রায় প্রতি মাসেই আমাদের ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন নেতৃত্বে র্যাবের অভিযান চলছে। প্রায় প্রতি মাসেই বিভিন্ন ফার্মেসি ভিজিট করা হচ্ছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ড্রাগস সুপারিনটেন্ডেন্টের নেতৃত্বে অভিযান চলতেছে। সে প্রত্যেক মাসেই কিন্তু ধরা পড়তেছে, প্রায় দিনই ধরা পড়তেছে। সুতরাং সরকারি সেই অভিযান কিন্তু চলছে। তবে আমি মনে করি যে এই সুপারভিশনের ব্যাপারটা আরো আরো নিয়ন্ত্রিত হতে হবে এবং আমরা জানি যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের জনবলেরও অভাব আছে। সেই ক্ষেত্রে আরো পদ সৃষ্টি করে জনবল বাড়ানো উচিত এবং ফার্মেসিগুলো নিয়ন্ত্রণ করা উচিত থ্রু ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তাহলেই আসলে আমরা এই অসাধু যারা ব্যবসায়ী, আপনার কাছে আমার ছোট্ট একটু সম্পূরক প্রশ্ন আছে, জানি এই উত্তরটি দিতে অনেক সময় লাগবে, কিন্তু আপনি যদি 1 মিনিটের মধ্যে বলেন যে ওষুধের মূল্য নির্ধারণ করার জন্য আমাদের বাংলাদেশে যে প্রক্রিয়াটি আছে, আপনাদের চিকিৎসক নেতারাই বলছেন এই প্রক্রিয়াটি আসলে সংশোধন করা দরকার, কারণ কোম্পানিগুলো নিজেরাই দাম নির্ধারণ করে, আসলে পাবলিকের পক্ষ থেকে বা এক্সপার্টদের পক্ষ থেকে লোকজন সেখানে থাকে না। কোনো প্রস্তাব আছে কি আপনার আব্দুল আজিজ? দেখুন, এই মূল্য নির্ধারণের ক্ষেত্রে সব ওষুধ না, কিছু কিছু আছে 17টা আইটেমের ক্ষেত্রে এক ধরনের আর অন্যগুলো আইটেমের এক ধরনের, বাকি তো প্রায় 3,500 আইটেম আছে বাংলাদেশে আছে। সেই ক্ষেত্রে আমি মনে করি আপনার সাথে আমি একমত, এখানে আরো মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমাদের আরো সরকারের নিয়ন্ত্রণ থাকা উচিত এবং এখানে স্টেক হোল্ডার কিংবা পিপলস পার্টিসিপেশনের সাথে আজকে ডিজিটাল বাংলাদেশের যুগ, তাদের অনলাইনে তাদের মতামত দেওয়া যেতে পারে। এবং আমরা একটু লেলিন চৌধুরী আপনার কাছে আসতে চাই, একদম সর্বশেষ উত্তরটি আপনার কাছে নিতে চাই। আপনার কাছে আসতে যে চিকিৎসা সেবা আসলে মানুষের সাধ্যের অর্থাৎ নাগালের মধ্যে আসবে কবে? আপনার কাছে কি মনে হয় এই বিষয়ে আপনি যদি শেষ মন্তব্য করেন? এটি আনতে হলে আমাদের রাষ্ট্রীয়ভাবে একটি কল্যাণমূলক স্বাস্থ্য সেবা নীতি, চিকিৎসা সেবা নীতি চালু করতে হবে এবং যদি আমরা সেটি করতে পারি, অর্থাৎ মানুষের চিকিৎসার একটি অংশ সরকারি অর্থে হবে, একটি অংশ ব্যক্তি নিজের টাকায় হবে। দেখুন, এখন একজন মানুষের চিকিৎসার জন্য 100 টাকার মধ্যে 67 থেকে 70 টাকা ব্যক্তিকে নিজের খরচ করতে হয়, 30 থেকে 33 টাকা হচ্ছে সরকার। যদি ব্যক্তির পকেট থেকে 40 ভাগ খরচ হতো, 60 ভাগ যদি সরকারি ভাবে খরচ করা যেতে পারতো, তাহলে বোধহয় মানুষের সাধ্যের মধ্যে, নাগালের মধ্যে এই চিকিৎসা ব্যয় এবং সেবাটা চলে আসতে পারে। আরেকটি বিষয় আব্দুল আজিজ, আপনার ছোট্ট শেষ মন্তব্য নিতে চাই। আসলে চিকিৎসা ব্যয় নিয়ে আমরা সবাই কথা বলি, আমাদের রাষ্ট্র অনেক কল্যাণমূলক রাষ্ট্র, আমরা সেটা প্রত্যাশা করি। এখানে কোনো সুসংবাদ আপনি সরকারের পক্ষ থেকে দেবেন কিনা, যেহেতু আপনারা
সংগঠনের দেখুন, এটা তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। গত বাজেটে দেখেন আমাদের 3,500 কোটি টাকা বেশি বাজেট দেওয়া হয়েছে কোভিড এর জন্য, 10,000 কোটি টাকা এবং 850 কোটি টাকা এক্সট্রা প্রণোদনের জন্য দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের। এবং এইবারও এই ভ্যাকসিনেশন প্রকল্প সামনে রেখেই সরকার আরো বাজেট স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির পরিকল্পনা আছে আমি যতদূর জানি। সুতরাং আমরা বিশ্বাস করি যে এই স্বাস্থ্য খাতে সরকারের যে সমস্ত উদ্যোগগুলো গ্রহণ করছে এগুলোতে আমাদের স্বাস্থ্য খাতে আরো আমাদের স্বচ্ছতা বাড়বে, পিপলস পার্টিসিপেশন বাড়বে এবং জনগণের স্বাস্থ্যের উন্নতি হবে। এবং আমরা এটা সত্য যে পৃথিবীর অনেক দেশের চেয়ে আমাদের হেলথ অনেক ইন্ডিকেটর গুলো আছে যে আন্তর্জাতিক বিশ্বে আমাদের গুলা অনেক এগিয়ে আছে। আমরা সেই প্রেক্ষাপটে আমরা আন্তর্জাতিক অনেক পুরস্কারও পেয়েছি আমরা হেলথ সেক্টরের উন্নয়নের জন্য, সূচকগুলা আপডেট থাকার জন্য। সুতরাং আগামী দিনে আমার বিশ্বাস যে স্বাস্থ্য খাতে বাজেটের আরো আমরা বেশি বরাদ্দ হবে এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এলিন চৌধুরী, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা। শ্রাবণ, চিকিৎসা সেবা আসলে মানুষের সাধ্যের মধ্যে ফিরে আসবে এবং সেই প্রত্যাশা করতে চাই। একই ক্ষেত্রে আসলে ব্যবস্থাপনায় ফিরে আসবে দেশের ওষুধ খাত, সেই প্রত্যাশা আমরা শেষ করতে চাই। শ্রাবণ, আরেকটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে, আসলে চিকিৎসা আপনার অধিকার, সেটি আসলে আপনাকে ঠকাচ্ছে কিনা সেটি দেখার দায়িত্ব কিন্তু আপনাদের। কর্তৃপক্ষ, আপনি এবং আমি যদি সজাগ হই তাহলে এই দুর্বৃত্তের হাত থেকে আমরা হয়তো নিজেদেরকে রক্ষা করতে পারবো। সতর্ক থাকবেন, অনুসন্ধানী চোখ রাখবেন সবখানে, টিম আন্ডার কাভারের সঙ্গে থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। শুভরাত সবাইকে আজকের মতো।